নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, গুরুজনের কথা। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, গুরুজনের কথা। লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়। ডাক্তার চৌধুরী হুগলির সিভিল সার্জন স্বরূপ বদলি হয়ে আসবার মাস 2 পরেই শোনা গেল কলেজের অধ্যাপক রজনীবাবুর সঙ্গে তার কন্যা প্রভাবতীর বিয়ে হবে। এর কিছুদিন পরে দেখা গেল রবিবার ও অন্যান্য ছুটির দিন প্রভাতে এই দুইটি নবীন প্রণয়ী দুইখানি বাইসাইকেলে চড়ে বেড়াতে বের হয়। প্রভা ও রজনী হুগলির চারপাশের বহু গ্রামের ভিতর দিয়ে চক্রচালনা করে সেই গ্রামবাসীদের মধ্যে বিপুল বিতর্কের সৃষ্টি করে তুলল। বাঙালি মেয়েকে বাইসাইকেলে দেখে বৃদ্ধেরা মন্তব্য করলেন, ঠিক এতদিনে ঘোর কলিকাল উপস্থিত হয়েছে। নিষ্কর্মা যুবকেরা পরামর্শ করে ঘটনার উপর বিলক্ষণ রং দিয়ে সংবাদপত্রে লিখে পাঠালো। আর যুবতীরা ঘোমটার আড়াল থেকে এই ঘটনা প্রত্যক্ষ করে পরস্পরকে বলতে লাগলো, ধন্যী মেয়ে বটে। কিন্তু এই সমস্ত মন্তব্যাদি প্রভা ও রজনীর কর্ণগোচর হবার কোনো সুযোগ ছিল না। তারা কেবল পরস্পরের বিরল সঙ্গ সুখ উপভোগ করতেই ব্যস্ত রয়ে গেল। এই রকম করে আরো মাস 2 কাটল। বিয়ের দিন স্থির হয়েছে ইংরাজি নববর্ষের দিন, 1 জানুয়ারি। ডাক্তার চৌধুরীর ইচ্ছা ছিল বিবাহ হুগলিতেই সম্পন্ন হয়, কিন্তু তার সহধর্মিনীর ইচ্ছা তা নয়। তার ইচ্ছা কলকাতার বাড়িতে গিয়ে বিবাহ হয়, নইলে আমোদ উৎসবের সুযোগ পাওয়া যাবে না। ডাক্তার চৌধুরী প্রথমে ক্ষীণভাবে কিঞ্চিৎ আপত্তি করলেন, বললেন, কলকাতায় গেলে খরচপত্র বেশি হয়ে যাবে ইত্যাদি। কিন্তু গৃহিণী সে আপত্তিতে কর্ণপাত করলেন না। সর্বত্র যা হয়, গৃহিণীর মতই বজায় থাকলো। কর্তাকে পরাস্ত মানতে হলো। কলকাতায় গিয়ে বিবাহ হবে শুনে প্রভা ও রজনী একটি অভিনব পরামর্শ করে বসেছে। তা যেমনই অদ্ভুত তেমনই বিপজ্জনক। তারা পরামর্শ করেছে ওই দিন প্রভাতে অন্যান্য সকলের সঙ্গে রেলে কলকাতায় না গিয়ে দুজনে একাকী বাইসাইকেলে যাত্রা করবে। কিন্তু অভিভাবকেরা একথা শুনে অবাক হয়ে গেলেন। প্রভা ও রজনীর উপস্থিতকালে পারিবারিক সভায় একদিন এ বিষয় নিয়ে আলোচনা হলো। বাধাপ্রাপ্ত হয়ে প্রভার চক্ষু দুইটি জলপূর্ণ হয়ে আসলো। তখন সকলেই রজনীকে বলল, আচ্ছা প্রভা না হয় ছেলে মানুষ, তুমি কি বলো তো? হায়, প্রেম জিনিসটা এরকমই। তাতে পড়লে কলেজের অধ্যাপকেরও বুদ্ধিভ্রংশ হয়ে যায়। রজনী একটু হেসে বলল, আপনারা যেরকম বিপদের আশঙ্কা করছেন তার কোনো কারণ নেই। গঙ্গার ধার দিয়ে বরাবর ভালো রাস্তা আছে। শীতের সকালবেলা রোদ্দুরের প্রভাবে কোনো কষ্ট হবার ভয় নেই। প্রভার মা বললেন, আচ্ছা কোনো বিপদের আশঙ্কা নেই যেন, কিন্তু তোমরা কি ঠিক সময়ে পৌঁছাতে পারবে? কখনো পারবে না। এখান থেকে দধিমঙ্গল করে বেরোতে হবে। কলকাতায় গিয়ে গায়ে হলুদের বন্দোবস্ত। 9টা-10টার মধ্যে কলকাতায় পৌঁছতে পারবে? কখনো পারবে না। ও সব মতলব ছাড়ো। রজনী বলল, কলকাতা এখান থেকে 24 মাইল বই তো নয়। 9টা-10টার অনেক আগেই আমরা পৌঁছতে পারবো। নলিনী বলল, গুরুজনের কথা না শোনো কানে, শেষকালে অনুতাপ করতে হবে দেখো। এই শুনে প্রভা তার দিদির উপর কটমট করে সরস নেত্রপাত করল। তার চোখে যদি জলের পরিবর্তে অগ্নি থাকত তবে দিদি অবিলম্বে ভস্মসাৎ হয়ে যেতেন, তাতে সন্দেহ নেই। যা হোক, ক্রমে সকলের মত হয়ে গেল। প্রভার সজল চোখে আবার হাসি দেখা দিল। আজ নববর্ষ,
আজ প্রভা ও রজনীর বিবাহ। ভোরবেলা চৌধুরী পরিবারের সকলে জেগে উঠেছেন, এখনই দধিমঙ্গল হবে। প্রথমে অনেক আপত্তি সত্ত্বেও রজনী এসে এইখানে প্রভার সাথে দধিমঙ্গল খেতে স্বীকৃত হয়েছে। সমস্তই প্রস্তুত, রজনী আসলেই হয়। ক্রমে বাইরের অন্ধকার থেকে চাকার শব্দ এবং ঘণ্টার ঠুং ঠুং ধ্বনি আসলো। মুহূর্ত পরেই রজনী এসে প্রবেশ করল। সে তার জিনিসপত্র ভৃত্যের হাতে রেলে কলকাতায় পাঠিয়ে দিয়েছে। যাত্রার জন্য প্রস্তুত হয়ে এসেছে। নলিনী পরিহাস করে বললেন, আগে বরকনের দধিমঙ্গল আলাদা আলাদা হতো। প্রভার মা বললেন, তুই তো জিদ করে বেচারিকে আনালি, এখন আবার ঠাট্টা করছিস কেন? রজনী বলল, দেখুন তো একবার অন্যায়। উনি আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, আমার বিয়ের সময় আমাকে একলা দধিমঙ্গল খেতে হয়েছিল, সে দুঃখ আমার এখনো মনে আছে। আমার তো দিদি ছিল না, প্রভাকে দিয়ে আমার সে সাধ পূর্ণ হোক। এখন এই কথা বলছেন? নলিনী শুনে গালে হাত দিয়ে বলল, কি আশ্চর্য, আমি বলেছি? কখন বললাম তোমায়? আপনি বলেননি? কখনো না। তা না হতে পারে, কিন্তু তখন আপনার মুখ দেখে আমার মনে হচ্ছিল আপনার মনের ভিতর ঠিক ওই রকম ভাবনাটাই জাগছে। শুনে সকলে হাসতে লাগলো। নলিনী বললেন, তোমার তো আশ্চর্য ক্ষমতা, মানুষের মুখ দেখে তার মনের কথা বলতে পারো নাকি? অনায়াসে। আচ্ছা, আমার মনে এখন কি হচ্ছে বলো দেখি। বলে নলিনী মুখখানা পরম গম্ভীর করে প্রতীক্ষা করতে লাগলো। রজনী গম্ভীরতরভাবে পকেট থেকে তার চশমাখানি বের করে চোখে লাগালো। পরে অত্যন্ত বিচক্ষণভাবে ঝুঁকে নলিনীর মুখখানি নিরীক্ষণ করতে লাগলো। শেষে বলল, ভয় কব কি নির্ভয় কব? ভয় ছেড়ে নির্ভয় কও। আপনার মনে হচ্ছে কতক্ষণে কলকাতায় পৌঁছবেন? কতক্ষণে একটি ব্যক্তি বিশেষের সঙ্গে সাক্ষাৎ হবে? নলিনীর স্বামী তখন কলকাতায় ছিলেন। নলিনী বলল, ভুল, আমার মনে হচ্ছিল তুমি একটি প্রকাণ্ড গর্ধব। রজনী অত্যন্ত বিনয়ের ভান করে বলল, আহা, অযথা আমায় কেন বাড়িয়ে তোলেন, আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আবার হাসি পড়ে গেল। এই রকম হাস্যামোদের মধ্যে দিয়ে দধিমঙ্গল সমাপ্ত হলো। তখন ভোর 5টা, 6টার সময় ট্রেন ছাড়বে। সেই ট্রেনে সকলে কলকাতায় যাত্রা করবেন। বাইরে ঘোড়ার গাড়ি এসে দাঁড়িয়ে আছে। সকলেই প্রস্তুত হয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। প্রভার মা রজনীকে বললেন, খুব সাবধানে যাবে তোমরা, পথে যেন কোনো বিপদ ঘটিও না বাছা। আর খুব সকাল সকাল পৌঁছতে হবে, বেলা 8টার বেশি দেরি যেন না হয়। কলকাতায় গিয়ে তবে গায়ে হলুদ হবে। তোমাদের বাড়ি থেকে তেল আসবে, ক্ষীর আসবে, মাছ আসবে, তবে সেই তেল হলুদ মেখে প্রভা স্নান করবে। সেই ক্ষীর মাছ প্রভা খাবে। আর পথে যেন কিছু খেও না, গায়ে হলুদের আগে কিছু খেতে নেই। নলিনী বললেন, খালি তেল হলুদ ক্ষীর মাছ আসবে কেন? তার সঙ্গে সঙ্গে রজনীও আসুক না। রজনী বলল, ফাউস্বরূপ নাকি? নলিনী বলল, না, বাহক হয়ে বকশিস পাবে। হাস্যালাপের সঙ্গে সঙ্গে এরা গাড়িতে উঠে বসলেন। গাড়ি ছেড়ে দিল। তখনও প্রভার মা জানালা থেকে মুখ বার করে বলছেন, খুব সাবধানে যাবে। নলিনীর কণ্ঠস্বর শোনা গেল, গুরুজনের কথা না শুনো কানে। আর শোনা গেল না। গাড়ি ফটকের বাইরে গিয়ে পড়ল। ক্রমে আলো হতে লাগলো। রজনীকে একাকী রেখে প্রভা যাত্রার জন্য সজ্জিত হতে গেল। কয়েক মিনিট পরে দুইখানি বাইসাইকেল নিয়ে দুজনে বারান্দার নিচে বাগানে এসে দাঁড়ালো। তখনও আলোকের পরিমাণ অত্যন্ত অল্প। বাগানে দেশি বিলিতি অনেকগুলি ফুল ফুটে রয়েছে। দূরের ফুল তখনও ভালো নজর হয় না, তাদের মিশ্রিত সৌরভটুকু অনুভব করা যায় মাত্র। প্রভা ও রজনী কয়েক মুহূর্ত একাকী বাগানে দাঁড়িয়ে রইল। যাত্রার পূর্বে সস্নেহে রজনী প্রভার হস্ত নিজ হস্তযুগলের মধ্যে ধারণ করে বলল, প্রভা, আজ আমরা কোথা যাচ্ছি? প্রভার মনে উত্তর জোগাল, সুখসাগরে স্নান করতে। কিন্তু লজ্জায় সে কথা মুখ দিয়ে বের হলো না। সে শুধু সমীপস্থ একটি গাছ থেকে একটি শিশির সিক্ত নবস্ফুট গোলাপ তুলে রজনীর কোটে লাগিয়ে দিল।
রজনী ধন্যবাদ দেওয়ার হিসেবে নিজ প্রিয়তমার আরক্তিম ওষ্ঠপুটে একটি চুম্বন মুদ্রিত করে দিল। তখন আর একটু আলো হয়েছে, আকাশ ধূসরতা পরিত্যাগ করে নীলাভ হয়ে আসছে। বাইসাইকেলে আরোহণ করে দুইজনে যাত্রা করল। হুগলি শহরের সীমানা অতিক্রম করতে অধিকক্ষণ লাগল না। এ পথে পূর্বে এরা কতবার গিয়েছে, তবে কখনো 5-7 মাইলের বেশি যায়নি। বেশ শীত শীত করতে লাগলো। বাইসাইকেল দুখানি দ্রুতভাবে পাশাপাশি যাচ্ছিল। পথের দুধারে তরুগুলমের সারি, বামে মাঝে মাঝে গঙ্গা দেখা যায়, দক্ষিণে মাঠ, খানিকটা মাঠ, তারপরেই রেলওয়ে লাইন। কিছুক্ষণ পরে সশব্দে কলকাতা অভিমুখে প্যাসেঞ্জার ট্রেন বেরিয়ে গেল। তাতে প্রভার পিতামাতা প্রভৃতি ছিলেন, কিন্তু কারো মুখ দেখা গেল না। ক্রমে সূর্যোদয় হলো, তখন শীতক্লেশ অনেকটা নিবারিত হলো। এখন এরা পূর্ববারে ভ্রমিত পথের বাইরে এসে পড়েছে। পথে 2-1টি করে লোক সমাগম আরম্ভ হয়েছে। 2-1খানি গরুর গাড়িও চলতে আরম্ভ করেছে। রেলওয়ে লাইন আর দেখা যায় না। পথ গঙ্গার সন্নিকট দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে দক্ষিণ পার্শ্বে দূরে বৃক্ষাবলীর মধ্যে কোনো গ্রামের মন্দির চূড়া জেগে উঠছে। আবার দেখতে দেখতে তা দ্রুতগামী আরোহীদ্বয়ের পিছনে পড়ে যাচ্ছে। ক্রমে সূর্য উচ্চে উঠল, বেশ রৌদ্র হলো, কিন্তু এখন একটু অসুবিধা বোধ হতে লাগলো। ঠিক সম্মুখে সূর্য, উত্তাপের প্রভাবে মুখখানি লাল হয়ে উঠল প্রভার। এ সম্ভাবিত অসুবিধার কথা কিন্তু পূর্বে প্রভা বা রজনী কারোরই মনে হয়নি। নবীন প্রণয়ীরা ভবিষ্যৎ ভেবে কবেই বা কাজ করে থাকে। যখন অনুমান 15-16 মাইল অতিক্রান্ত হয়েছে, তখন সম্মুখের রৌদ্রের প্রভাবে প্রভার বিশেষ কষ্ট হতে লাগলো। রজনী বেশ বুঝতে পারল যে প্রভার কষ্ট হচ্ছে, কিন্তু প্রভা তা স্বীকার করল না। স্বীকার করলেই বা উপায় কি? কিন্তু প্রভার যখন অত্যন্ত পিপাসা পেল, তখন আর প্রভা থাকতে পারল না। রজনীকে বলল, পাশেই গঙ্গা। রজনী প্রস্তাব করল, এইখানে থেমে গঙ্গা তীরে গিয়ে তারা উভয়ে জলপান করে আসবে। পথে একজন রাখাল বালক চলছিল। বকশিসের লোভে সে বাইসাইকেল দুখানা আগলাতে সম্মত হল। প্রভা ও রজনী বাইসাইকেল থেকে অবতরণ করে গঙ্গাভিমুখে চলল। রাস্তা থেকে নেমে শস্যক্ষেত্র, সরু আলপথ, গঙ্গার ঠিক তীরের উপর আমবাগান। ঘাটে পৌঁছে ঠিক সেইখানটাতেই জলখাবার বিশেষ সুবিধে হলো না, একটু ওদিকে সরে যেতে হলো। সেখানে একটা বৃহৎ পাথর অর্ধ জলমগ্ন অবস্থায় পড়েছিল। তার উপর বসে প্রভা ও রজনী মুখে হাতে জল দিয়ে শ্রান্তি দূর করল। অঞ্জলি ভরে শীতল গঙ্গার নির্মল জল পান করে বাঁচল। ঈষৎ বায়ু সঞ্চারে গঙ্গাবক্ষ তরঙ্গায়িত, সেই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের উপর রৌদ্র এসে পড়ে ঝলমল করছে। ওপারে একটি গ্রাম দেখা যাচ্ছে। 2-1খানি জেলে নৌকা নাচতে নাচতে অনেক দূর চলে গেল। শ্রান্তি দূর হলে প্রভা ও রজনী ধীরে ধীরে প্রত্যাবর্তন করল। যেখান দিয়ে নেমেছিল সেখান দিয়ে উঠে নির্জন আমবাগানের মধ্যে দিয়ে চলতে লাগলো। অনেকগুলি গাছে আম্রমুকুল ধরেছে, তার মদির গন্ধে বাতাস পরিপ্লাবিত। আমবাগানের পরেই শস্যক্ষেত্র, একদিকে কড়াইশুঁটির ক্ষেত, অপরদিকে সরিষা। সরু আলপথ দিয়ে দুজনেই চলেছে। দাঁড়িয়ে কড়াইশুঁটির ক্ষেতের পানে দৃষ্টিপাত করে রজনী বলল, দেখো ফুলগুলো কেমন সুন্দর দেখাচ্ছে। প্রভা বলল, চমৎকার। আমি অনেক সময় ভাবি এমন সুন্দর ফুল আমাদের কাব্যে কেন কখনো স্থান পায়নি। প্রভা বলল, ইংরেজি কাব্যতে তো দেখা যায় সুইট পিস। আমাদের কাব্যে যে সকল ফুলের আদর বেশি, সেই সব ফুলই গন্ধযুক্ত। গন্ধ নেই বলে এ ফুল আমাদের কাব্যে অনাদৃত। রজনী বলল, আবার দেখা যায় রূপের কোনো ভান নেই, শুধু গন্ধের জোরেই ফুল কাব্যে স্থান পেয়েছে, যেমন বকুল। এই রূপ গভীর বিষয়ে আলোচনা করতে করতে প্রণয়ীদয় চলল। পথের কাছে এক থলো মটরশুঁটি ফলেছিল। প্রভা কয়েকটি তুলে নিজে খেলো এবং রজনীকেও খাইয়ে দিল। যখন এরা রাস্তায় উঠল, তখন যা দেখল তাতে দুজনেরই চক্ষু স্থির হয়ে গেল। রাখাল বালক পথের ধারে বসে কাঁদছে, তার নাসিকা দিয়ে রক্তস্রাব হচ্ছে। প্রভার বাইসাইকেল খানি শুধু আছে, রজনীর খানি নাই। বালক বলল,
একটা পল্টনের ঘোড়া রাস্তা দিয়ে যাচ্ছিল, একখানা বাইসাইকেল কেড়ে নিয়ে গিয়েছে। সে বাধা দিতে গিয়েছিল বলে তার নাসিকার উপর ঘুষি মেরে গিয়েছে। রজনী উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করলো, কোন দিকে গেল? রাখাল অঙ্গুলি নির্দেশ করে হুগলির দিকের পথ দেখিয়ে দিল। আরও বলল, সে বেশিক্ষণ যায়নি, এইমাত্র গিয়েছে। রজনী প্রভাকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি। বলে সে মুহূর্তের মধ্যে প্রভার বাইসাইকেলে আরোহণ করে তীব্র বেগে সেই দিকে ছুটল। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বায়ু বেগে ছুটে গিয়ে শেষে দূরে বাইসাইকেল চোরকে দেখতে পেল। লাল কোর্তা পরা মূর্তি বাইসাইকেল ছুটিয়ে চলেছে। তাকে দেখতে পেয়ে দ্বিগুণ বেগে রজনী তার পশ্চাৎ ধাবন করল। ক্রমে নিকটে আরও নিকটে এসে পড়ল। গোড়াটা বোধহয় নিজেকে পশ্চাৎ ধাবন থেকে নিরাপদ মনে করে সানন্দ চিত্তে চলেছিল। রজনী ইংরেজিতে চিৎকার করে বলে উঠল, থাম বদমাইশ, থাম বদমাইশ। এই অপ্রত্যাশিত শব্দে গোড়াটা তৎক্ষণাৎ পিছনে ফিরে চাইল। চালনা কার্যে অপটুবশতই হোক বা পথে ইট পাথরের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েই হোক, সে তৎক্ষণাৎ বাইসাইকেল শুদ্ধ মহাশব্দে পথে পড়ে গেল। রজনী তার বাইসাইকেল পথে ফেলে রেখে কয়েক লাফ দিয়ে বাঘের মতো গোড়াটার কাছে এসে পড়ল। সেই নরাকার ব্রিটিশ বন্যজন্তুটি সেইমাত্র পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। রজনী বিনা বাক্য ব্যয় তার উপর পড়ে অবিশ্রান্ত ঘুষি ও লাথির চোটে তাকে পুনশ্চ ভূমিশায়ী করে ফেলল। গোড়া মাটিতে পড়লে রজনী দেখল তার কপাল ফেটে রক্তপাত হচ্ছে। তখন তার মনে হলো, এটা ঠিক ন্যায় যুদ্ধ হচ্ছে না, ওকে প্রস্তুত হবার সময় দেওয়া উচিত। এই ভেবে রজনী আক্রমণ হতে বিরত থেকে অপেক্ষা করতে লাগলো। গোড়াটা আবার গা ঝাড়া দিয়ে উঠল। রজনী বলল, প্রস্তুত। রজনীর সেই জিমনাস্টিক করা ডাম্বেল ভাঁজা বদ্ধ মুষ্টির প্রতি দৃষ্টিপাত করে গোড়াটা বলল, থাক, যথেষ্ট হয়েছে, ক্ষমা করো। শুনেছিলাম বাবুর বাইসাইকেল, বাবুদের মধ্যে এমন কেউ আছে তা জানতাম না। বলে লোকটা খোঁড়াতে খোঁড়াতে হুগলির অভিমুখে রওনা হলো। এতক্ষণ রজনী অপহৃত বাইসাইকেলের প্রতি দৃষ্টিপাত করবার অবকাশ পায়নি। এখন দেখল চক্রদয়ের যোজক দণ্ডটি ভেঙে বাইসাইকেল ভাইসাইকেল হয়ে গিয়েছে। চাকাও স্থানে স্থানে বেঁকে গিয়েছে। রজনী কিছুক্ষণ সেখানে থেকে বাইসাইকেলটি নেড়ে চেড়ে দেখল। পথ দিয়ে একজন কৃষক যাচ্ছিল। তাকে বলল, চাকা দুখানি কাঁধে করে খানিক দূরে নিয়ে যেতে পারিস, বকশিস পাবি। সে স্বীকৃত হলো। রজনী তাকে বলল, তুই নিয়ে আয়, এখান থেকে মাইল 1.5 দূরে রাস্তায় যে পাকা সাঁকো আছে, আমি সেইখানে থাকব। বলে রজনী বাইসাইকেল ছুটিয়ে প্রভার কাছে পৌঁছালো। প্রভা তখন সাঁকোর ওপর একখানি রুমাল বিছিয়ে চুপ করে বসে আছে। রাখাল বালক গঙ্গা থেকে নাকমুখ ধুয়ে এসেছে। প্রভা তাকে চকলেট দিয়েছে, সে তাই খাচ্ছে। রজনী পৌঁছিয়ে সংক্ষেপে সমস্তই জানালো। প্রভা দেখল রজনীর ভ্রু কুঞ্চিত এবং মন অত্যন্ত বিষণ্ণ। প্রভা তখন নিপুণা গৃহিণীর মতো রজনীর মন থেকে বিরক্তি ও চিন্তা দূর করতে সচেষ্ট হলো। সে হেসে বলল, তার জন্য অত ভাবনা কেন? রজনী বলল, এখন কলকাতায় পৌঁছাবার উপায়? প্রভা বলল, কেন, রেলে যাব আমরা। এখান থেকে রেল তো বেশি দূরে হবে না, পরের স্টেশনে গিয়ে ট্রেনে উঠে গিয়ে চলো। রজনী রাখালকে জিজ্ঞাসা করে জানল, শ্রীরামপুর সেখান থেকে মাত্র 2 ক্রোশ দূরে অবস্থিত। প্রভা বলল, চলো তবে আমরা শ্রীরামপুরে যাই। সে লোকটা ভাঙা বাইসাইকেল নিয়ে এলেই হয়। রজনী বলল, তুমি কি এই রোদ্দুরে 2 ক্রোশ পথ যেতে পারবে? তোমার ভারী কষ্ট হবে। প্রভা প্রফুল্ল মুখে উৎসাহের সঙ্গে বলল, কিচ্ছু না, 2 ক্রোশ ভারী তো, আমি খুব যেতে পারি। রজনী রাখাল বালককে বলল, কোনো গ্রাম থেকে একখানা পালকি ডেকে আনতে পারিস? রাখাল বলল, অবশ্য পারে, কিন্তু গ্রাম দূরে, যেতে আসতে 2 ঘন্টা লেগে যাবে। প্রভা বলল, না না, পালকির দরকার নেই, আমি বেশ চলে যেতে পারি। ওগো, তুমি আমায় যত সুকুমারী মনে করেছ, আমি তা নই। আমি সেকালের রাজকন্যাদের মতো ফুলের ঘায়ে মূর্ছা যাই না।
ফুলের কথা শুনে রজনী তার কোটের প্রতি দৃকপাত করল। সঙ্গে সঙ্গে প্রভার চক্ষু সেই দিকে পড়ল। প্রভা বলে উঠল, আমার ফুল কি করলে? যুদ্ধে খুইয়ে এসেছ নাকি বীর মশাই? রজনী দুঃখিতভাবে বলল, ফুলটি গেছে দেখছি। প্রভা বলল, আচ্ছা, অত দুঃখ করতে হবে না। বলে প্রভা খেতে নেমে গিয়ে একগুচ্ছ কড়াইশুঁটি ফুল তুলে আনলো। রজনীর কোটে পরিয়ে দিতে দিতে বলল, এ ফুলের যে ভারী প্রশংসা করছিলে, এই নাও। এতক্ষণে রজনীর মুখে একটু হাসি দেখা গেল। সেখানে রাখাল বালক উপস্থিত ছিল, সুতরাং এবার আর ধন্যবাদ দেওয়া হলো না। শুধু প্রভার হাতখানি নিজের হাতে নিয়ে সস্নেহে নিষ্পেষণ করল। এমন সময় দেখা গেল হুগলির দিক থেকে একখানা ঘোড়ার গাড়ি আসছে। উভয় অত্যন্ত আগ্রহের সঙ্গে আশা করতে লাগলো যে গাড়িখানা যদি খালি থাকে তো বড় ভালো হয়। গাড়িখানা খালিই আসছিল। শ্রীরামপুর থেকে কোনো গ্রামের জমিদারের জামাতাকে শ্বশুরবাড়ি পৌঁছিয়ে দিয়ে ফিরে আসছে। রজনী গাড়িটাকে আটক করলো। একটু পরে ভগ্ন বাইসাইকেল গাড়ির ছাদে তুলে লোক দুটোকে পুরস্কৃত করে প্রভা ও রজনী শ্রীরামপুর অভিমুখে চলল। গাড়ি ছাড়ল। রজনী বলল, প্রভা, আজ তোমার বড় কষ্ট হলো। খুব খিদে পেয়েছে না? তোমার মুখখানি যেন শুকিয়ে গেছে। প্রভা হেসে বলল, গুরুজনের কথা না শোনো কানে। রজনী বলল, সে তো কদিন থেকেই শুনছি, আমার কথার উত্তর দাও না। খুব খিদে পেয়েছে না? চলো শ্রীরামপুরে গিয়ে কিছু খাবে। প্রভা বলল, খিদে পেলে কি খেতে আছে? মা বলে দিয়েছেন গায়ে হলুদের আগে কিছু খেতে নেই। রজনী বলল, সে ব্রত তো একবার ভঙ্গ হয়ে গেছে। প্রভা আশ্চর্য হয়ে বলল, কখন গো? কড়াইশুঁটির খেতে। প্রভা বলল, ওগো তাই তো, তুমি আমায় মনে করিয়ে দিলে না কেন? আমার দোষ? তুমিও তো আমাকে খাইয়ে দিলে, আমারও তো ব্রত ভঙ্গ করেছ। তোমার দোষ নয় তো কার দোষ তবে? রজনী বলল, বেশ, তোমার দোষও বুঝি আমার দোষ, তবু এখনো বিয়ে হয়নি। প্রভা কৃত্রিম রোষ সহকারে বলল, আমার কখনো কোনো দোষ হতে পারে? সব দোষ তোমার। এই অন্যায় অপবাদ রজনীর একান্ত অসহ্য হলো। সে প্রভাকে দণ্ডিত করার অভিপ্রায়ে রাস্তার দুই পাশ জনশূন্য দেখে প্রভার মুখখানি নিজের বুকের কাছে টেনে নিল।